এখন আমরা আলোচনা করব নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং আন্ত আয় হার পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মধ্যে তুলনা নিয়ে। নিট বর্তমান মূল্য এবং আন্ত আয় হার পদ্ধতি এটি মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণে সর্বাধিক ব্যবহৃত বা বহুল ব্যবহৃত দুটি পদ্ধতি। এখন আমরা এই দুইটা পদ্ধতি মূলত তুলনামূলক আলোচনা করব এই স্লাইডে। তো 1990 দশকের দিকে ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আন্ত আয় হার যেটা আইআরআর এটা বেশি ব্যবহৃত হতো এবং 1990 এর পরবর্তীতে এসে নিট বর্তমান মূল্য অর্থাৎ এনপিভি এটা পরবর্তীতে আস্তে আস্তে জনপ্রিয়তা পাওয়া শুরু করে। এখন এনপিভি এবং আইআরআর এই দুইটার মধ্যে তুলনা মূলত কয়েকটা ক্ষেত্রের উপর বিবেচনা করে তুলনা করা হয়। যেহেতু প্রকল্প হচ্ছে দুই ধরনের প্রকল্প, স্বাধীন প্রকল্প এবং পরস্পর বর্জনশীল প্রকল্প। এর মধ্যে আরেক ধরনের দেখি আমরা, সেটা হচ্ছে পুনর্বিনিয়োগ অনুমান, অর্থাৎ যে নগদ আন্তঃপ্রবাহটা পাওয়া যাবে সেটা পুনর্বিনিয়োগের ক্ষেত্রে। মূলত এই তিনটা ক্ষেত্রে এনপিভি এবং আইআরআর কিভাবে তাদের সিদ্ধান্ত প্রদান করে তার উপর ভিত্তি করে মূলত দুইটা পদ্ধতির তুলনা করা হচ্ছে। প্রথমত স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্প কি? প্রকল্প এ আর প্রকল্প বি, ঠিক আছে, দুইটা প্রকল্প। এই দুইটা প্রকল্পের মধ্যে যদি কোনো অর্থাৎ এই প্রকল্পটা গ্রহণ করার ফলে যদি এই প্রকল্পের আন্তঃপ্রবাহে বা এই প্রকল্পের অর্থ প্রবাহে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয় বা কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তাহলে দুইটা প্রকল্প কি? দুইটা প্রকল্প পরস্পর স্বাধীন। ওকে, তো তাহলে স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে কি করা হয়? স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে মূলত এনপিভি এবং আইআরআর একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ঠিক আছে, কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে? যেমন এনপিভি কি ইউজ করে? এনপিভি যে বার্টার হারটা ইউজ করে সেটা হচ্ছে হলো মূলধন ব্যয়। এনপিভি ইউজ করে বার্টার হার হিসেবে মূলধন ব্যয়। ওকে, আর আইআরআর কি ইউজ করে? আইআরআর বার্টার হার হিসেবে ইউজ করে বা আইআরআর যে বার্টার হারটা ব্যবহার করে সেই বার্টার হারে, ঠিক আছে, আইআরআর এর যে বার্টার হারটা ব্যবহার করে সেই বার্টার হারে এনপিভি কি হয়? এনপিভি 0 হয়। ঠিক আছে, আইআরআর যে বার্টার হারটা বের করবে সেই বার্টার হারে এনপিভি কি হবে? 0 হবে। এখন দেখেন, আইআরআর এর একটা বার্টার হার আছে, আবার এনপিভি এর একটা বার্টার হার আছে, যেটা হচ্ছে মূলধন ব্যয়। এখন এই আইআরআর এর যে বার্টার হারটা, এই বার্টার হার যদি অর্থাৎ আইআরআর রেট যেটা, ঠিক আছে, আইআরআর রেট যেটা ইন্টারনাল রেট অফ রিটার্ন, সেটা যদি কি হয়? সেটা যদি মূলধন ব্যয়ের থেকে বড় হয়, তার মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়। ওকে, কস্ট অফ ক্যাপিটাল, এই মূলধন ব্যয় থেকে যদি আইআরআর বড় হয় তাহলে এনপিভি কি হবে? তাহলে রেজাল্ট এনপিভি আসবে হচ্ছে পজিটিভ। আর আমরা জানি কোন প্রকল্প যদি কোন প্রকল্পের এনপিভি যদি পজিটিভ আসে তাহলে সেই প্রকল্পটা কি? গ্রহণযোগ্য। ঠিক আছে, তার মানে দেখেন আইআরআর এ আমরা কি বলেছিলাম? আইআরআর এ যদি আইআরআর রেট মূলধন ব্যয় থেকে বেশি হয় তাহলে আইআরআর এর দিক থেকে ওই প্রকল্পটা গ্রহণযোগ্য। আবার আইআরআর রেট যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় তাহলে এনপিভি কি আসবে? পজিটিভ। তার মানে এনপিভির দিক থেকেও ওই নির্দিষ্ট প্রকল্পটা কি? গ্রহণযোগ্য। তাহলে এটা যদি প্রকল্প এ এর ক্ষেত্রে হয় তাহলে প্রকল্প এ কিন্তু আইআরআর এর সিদ্ধান্তেও গ্রহণযোগ্য, এনপিভি সিদ্ধান্তেও গ্রহণযোগ্য। এরপর কস্ট আইআরআর আর কস্ট অফ ক্যাপিটাল, ওকে, আইআরআর আর কস্ট অফ ক্যাপিটাল এই দুটো যদি সমান হয়, ঠিক আছে, কস্ট অফ ক্যাপিটাল যে রেটটা আছে এই দুটো রেট যদি সমান হয় অর্থাৎ আইআরআর রেট আর কস্ট অফ ক্যাপিটাল রেট, তাহলে এনপিভি আসবে হচ্ছে 0। এনপিভি ইজ ইকুয়াল টু 0। তার মানে এনপিভি যদি 0 হয়, ঠিক আছে, এনপিভি 0 হইলে মানে ওই প্রকল্পটা গ্রহণও করা যাবে আবার বর্জনও করা যাবে। ঠিক আছে, এই প্রকল্পটার ক্ষেত্রে এনপিভি যে সিদ্ধান্ত দিবে আইআরআর কিন্তু সেম সিদ্ধান্ত দিবে যে হ্যাঁ প্রকল্পটা হয় গ্রহণ করা অথবা বর্জন করা, যেটা ইচ্ছা। কিন্তু যদি সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য থাকে তাহলে প্রকল্পটা অবশ্যই আইআরআর এর ক্ষেত্রেও বর্জন করতে হবে, এনপিভির ক্ষেত্রেও বর্জন করতে হবে। আবার আইআরআর রেট যদি এই কস্ট অফ ক্যাপিটাল থেকে ছোট হয়, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল যদি আইআরআর থেকে বড় হয় তাহলে এনপিভি কি হবে? তাহলে এনপিভি আসবে হচ্ছে নেগেটিভ ভ্যালু। আর এনপিভি যে প্রকল্পের নেগেটিভ ভ্যালু আসবে সেই প্রকল্পটা অবশ্যই কি? সেই প্রকল্পটা অবশ্যই বর্জনীয়। সেটা আইআরআর এর দিক থেকেও বর্জনীয় আবার এনপিভির দিক থেকেও বর্জনীয়। কাজেই স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে দুইটা প্রকল্প যদি পরস্পর স্বাধীন হয় তাহলে স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে আইআরআর যে সিদ্ধান্ত দিবে এনপিভিও সেম সিদ্ধান্ত দিবে। ওকে, তাই বলা যায় স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে আইআরআর এবং এনপিভি দুইটা
পদ্ধতি একই ধরনের সিদ্ধান্ত দিয়ে থাকে। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে পুনর্বিনিয়োগ অনুমান। পুনর্বিনিয়োগ অনুমানটা কি? পুনর্বিনিয়োগ অনুমান হচ্ছে ধরেন একটা প্রকল্প, এই প্রকল্পে যে সমান সমান সময় ব্যবধানে বা এই প্রকল্পের সময় ব্যবধানে যে নগদ প্রবাহটা অর্জিত হবে, এই নগদ প্রবাহটা ধারণা করা হয় যে ওই প্রকল্পে আবার পুনরায় বিনিয়োগ করা হয়। তার মানে ধরলাম প্রকল্প এর 1 বছর পরে 10,000 টাকা আর্ন হয়েছে বা 10,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ হয়েছে, 2 বছর পরে 15,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে 17,000, এরপর হচ্ছে 20,000। এইভাবে নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ সৃষ্টি হয়েছে। এখন পুনর্বিনিয়োগ অনুমান অনুযায়ী ধারণা করা হয় যে এই যে মেয়াদের অন্তর্বর্তী সময়গুলোতে যে নগদ প্রবাহ অর্জিত হয় এগুলো আবার মেয়াদ পর্যন্ত, অর্থাৎ এখানে 4 বছর মেয়াদ, এই 4 বছর মেয়াদ পর্যন্ত একই প্রকল্পে পুনরায় আয় হার অনুযায়ী বিনিয়োগ হতে থাকে। ঠিক আছে, মানে হচ্ছে আইআরআর অনুযায়ী বিবেচনা করা হয়। ঠিক আছে, আইআরআর অনুযায়ী বিবেচনা করা হয় যে প্রকল্পের মেয়াদের অন্তর্বর্তী সময়ে যে নগদ প্রবাহ অর্জিত হবে এগুলো আইআরআর রেটে পুনরায় একই প্রকল্পে আবার ইনভেস্ট করা হয়। তার মানে এখান থেকে যে 10,000 টাকা নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হচ্ছে, এই 10,000 টাকা আবার কি হবে 4 বছরের জন্য ইনভেস্ট করা হবে। ঠিক আছে, এই 15,000 টাকা 2 বছর পরে যেটা পেলাম এটাও 4 বছরের জন্য ইনভেস্ট করা হবে, এই 17,000 টাকা এটাও 4 বছরের জন্য ইনভেস্ট করা হবে। এইভাবে প্রকল্পের মধ্যবর্তী সময় বা প্রকল্পের সময় ব্যবধানে যে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে এগুলো আইআরআর রেটে পুনরায় মেয়াদ পর্যন্ত কি হতে থাকে, রিইনভেস্টেড হতে থাকে। এটা আইআরআর অনুযায়ী ধারণা করা হয়। ঠিক আছে, মানে আইআরআর এর যে ভিত্তিটা সেই ভিত্তিতে ধারণা করা হয়। তো এখন দেখেন আইআরআর যে রেটটা আছে, আমরা যদি ধরি আইআরআর রেট হচ্ছে 10%, তার মানে এখন দেখা গেল যে এই প্রত্যেকটা নগদ আন্তঃপ্রবাহ 10% রেটে প্রকল্পের মেয়াদ পর্যন্ত ইনভেস্ট করা হচ্ছে। কিন্তু এটার আসলে কোনো বাস্তবসম্মত ভিত্তি নেই, কারণ কোন প্রকল্পের আন্তঃপ্রবাহ যে আবার ওই প্রকল্পেই আইআরআর রেটে ইনভেস্ট করা হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি দেখা যায় যে এই আইআরআর রেটের থেকে, ঠিক আছে, আইআরআর রেটের থেকে বাইরে কোথাও, ধরেন বাইরের কোন আর্থিক সম্পদ থেকে 12% প্রফিট আর্ন করা যাচ্ছে, তখন কিন্তু ফান্ডগুলো কি করবে, এই প্রকল্পের যে আন্তঃপ্রবাহ সেটা সেই 12% যে আর্থিক সম্পদটা প্রোভাইড করবে সেই আর্থিক সম্পদে নিয়ে ইনভেস্ট করবে। তার মানে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে আইআরআর এর যে ধারণাটা এটা কিন্তু সম্পূর্ণ বাস্তবসম্মত বা যৌক্তিক নয়। ক্লিয়ার? এখন এনপিভিটা আমরা দেখব। এনপিভি কি বলতেছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? এনপিভি অ্যাকচুয়ালি কোন রেটটা ইউজ করে? এনপিভি অ্যাকচুয়ালি বাটার হার হিসেবে ইউজ করা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়। ঠিক আছে, কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়টাকে এনপিভি বাটার হার হিসেবে ব্যবহার করে। এখন এনপিভি যে রেটটা ইউজ করে সেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তার মানে একটা প্রতিষ্ঠান তাদের যে পরিমাণ টাকাটা একটা প্রকল্পে ইনভেস্ট করা আছে সেই প্রকল্পে কস্ট অফ ক্যাপিটাল রেট অনুযায়ী প্রকল্পে এনপিভি বের করতেছে। এখন এনপিভি অনুযায়ী যদি দেখা হয় যে অন্য কোনো আর্থিক হাতিয়ার থেকে কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটালের থেকে ইন্টারেস্ট রেটটা, ঠিক আছে, অন্য কোনো আর্থিক হাতিয়ারের রেটটা বেশি, তাহলে কি করা হবে, এই এনপিভি থেকে যে আন্তঃপ্রবাহগুলো আসা হবে এনপিভি তে ধারণা করা হয় যদি কোনো সুযোগ ব্যয় থাকে এবং সুযোগ ব্যয়ের হার যদি ওই নির্দিষ্ট প্রকল্পের মূলধন ব্যয় থেকে বেশি হয়, তাহলে ওই যে প্রকল্পের রেটটা বেশি অর্থাৎ সুদের হারটা বেশি সেই প্রকল্পে এই আন্তঃপ্রবাহগুলো অর্থাৎ নির্দিষ্ট প্রকল্পে আন্তঃপ্রবাহগুলো কি করা হবে, বিনিয়োগ করা হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এনপিভির দিক থেকে জোর দেওয়া হচ্ছে মূলত যেটা সুদের হার বেশি, অর্থাৎ এনপিভি থেকে জোর দেওয়া হচ্ছে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে যেখানে সুদের হার বা রেটটা বেশি পাওয়া যাবে ঠিক সেই জায়গায় প্রকল্পের আন্তঃপ্রবাহগুলো, তার মানে এইভাবে যে আন্তঃপ্রবাহগুলো পাচ্ছি সমান সময় ব্যবধানে সেই আন্তঃপ্রবাহগুলো পুনরায় একই প্রকল্পে বিনিয়োগ না করে যদি তার থেকে বেশি কোথাও রেট পাওয়া যায়, তার থেকে বেশি কোথাও উপার্জন হার পাওয়া যায় সেই প্রকল্পে আবার পুনর্বিনিয়োগ করা। তাহলে এই ক্ষেত্রে কোনটা বেশি বাস্তবসম্মত সেটা অবশ্যই হচ্ছে এনপিভি। কারণ এনপিভি ধারণা করতেছে যে আইআরআর রেটে বা
কস্ট অফ ক্যাপিটাল রেটে একই জায়গায় ইনভেস্ট না করে যদি কস্ট অফ ক্যাপিটাল রেট থেকে বেশি কোথাও ইনভেস্ট করার সুযোগ থাকে তাহলে প্রকল্পের আন্তঃপ্রবাহগুলো ঠিক সেই জায়গায় ইনভেস্ট করে দিব। ক্লিয়ার? তার মানে একটা প্রকল্প থেকে যে আন্তঃপ্রবাহের সৃষ্টি হচ্ছে সেটা সেই প্রকল্পে ইনভেস্ট না করে অন্য আরেকটা আর্থিক সম্পদ যেটা রেটটা অর্থাৎ যেটা ইন্টারেস্ট রেট বা সুদের হারটা বেশি, উপার্জন হারটা বেশি, সেখানে বিনিয়োগ করা। তার মানে এনপিভির দিক থেকে আমরা দেখতেছি কি রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে এনপিভিটাই বেশি লাভজনক, অর্থাৎ এনপিভি সিদ্ধান্তটাই বেশি লাভজনক। তার মানে পুনর্বিনিয়োগ অনুমানের ক্ষেত্রে আমাদের কোন সিদ্ধান্তটাকে বেশি গুরুত্ব দিতে হবে? সেটা হচ্ছে এনপিভি। আইআর এর থেকে এনপিভি টাকে বেশি গুরুত্ব দিতে হবে। এরপর সর্বশেষ হচ্ছে হলো পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে। তাহলে পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে কি করা হয় যে এনপিভি কে বেশি গুরুত্ব দেওয়া হবে নাকি আইআরআর কে? এটা আমরা ছোট একটা উদাহরণের মাধ্যমে দেখব। ক্লিয়ার করে একটু। পরস্পর বর্জনশীল দুইটা প্রকল্প যেমন এ আর হচ্ছে বি, ঠিক আছে? এ আর বি দুইটা প্রকল্প, তার মানে যদি এ গ্রহণ করি আমরা, যদি এ গ্রহণ করি তাহলে বি কে ছেড়ে দিতে হবে, আবার যদি বি কে গ্রহণ করি তার মানে এ কে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা বর্জনশীল প্রকল্প। এখন দুইটা বর্জনশীল প্রকল্পের ভেতর যখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে তখন আইআরআর কে বেশি গুরুত্ব দেওয়া হবে নাকি এনপিভি কে বেশি গুরুত্ব দেওয়া হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো দুইটা বর্জনশীল প্রকল্প এ আর বি, এখন যদি দেখা হয় দুইটা বর্জনশীল প্রকল্পের এনপিভি দুইটাই সমান হইছে, অর্থাৎ প্রকল্প এ এর এনপিভি এবং প্রকল্প বি এর এনপিভি দুইটাই কি হচ্ছে? দুইটাই সমান হচ্ছে। তো দুইটা যখন সমান হবে তখন যে বারটার হারে দুইটা প্রকল্পের এনপিভি সমান হয় সেই বারটার হারকে কি বলা হয়? সেই বারটার হারকে বলা হয় সমচ্ছেদ বারটার হার। ওকে, সমচ্ছেদ বারটার হার। আমরা জানি কি এনপিভি বের করার জন্য নির্দিষ্ট বারটার হার ইউজ করতে হয়। এখন এমন একটা বারটার হার যে বারটার হারটা ইউজ করে এ এর ভ্যালু অর্থাৎ প্রকল্প এ এর জন্য যে এনপিভি পাইছি প্রকল্প বি এর জন্য সেম এনপিভি পাইছি। তার মানে যখন দুইটা বর্জনশীল প্রকল্পের এনপিভি সেম হয়ে যাবে তখন সেই বারটার হারকে কি বলা হবে? সমচ্ছেদ বারটার হার বলা হবে। তাহলে এখন এই সমচ্ছেদ বারটার হারটাকে তুলনা করা হবে মূলধন ব্যয়ের সাথে, ঠিক আছে? তো তাহলে মূলধন ব্যয় যদি অর্থাৎ প্রকল্পের মূলধন ব্যয় যদি এই প্রকল্পগুলোতে ইনভেস্ট করার জন্য যে মূলধনটা গ্রহণ করা হবে সেই মূলধন ব্যয় যদি এই সমচ্ছেদ ব্যয়ের থেকে বেশি হয়, ঠিক আছে? মূলধন ব্যয় যদি সমচ্ছেদ ব্যয়ের থেকে বেশি হয় তাহলে কি হবে? তাহলে সমচ্ছেদ বারটার হার মূলধন ব্যয় যদি সমচ্ছেদ বারটার হার থেকে বড় হয় বা মূলধন ব্যয়ের হারটা যদি সমচ্ছেদ বারটার হার থেকে বড় হয় তাহলে আইআরআর কি সিদ্ধান্ত নেবে? আইআরআর অনুযায়ী সিদ্ধান্ত হবে হচ্ছে প্রকল্পটা অর্থাৎ এই সমচ্ছেদ বারটার হার বা প্রকল্পটা বর্জনীয়। কেন বর্জনীয়? কারণ মূলধন আইআরআর কোন রেটে ইউজ করবে? সমচ্ছেদ বারটার হারটাই তো আইআরআর নিজের রেট হিসেবে ইউজ করবে, ঠিক আছে? এখন দেখা যাবে যে আইআরআর কি বলতেছে, যখন মূলধন ব্যয় বড় হচ্ছে তখন আইআরআর এর সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটা কি বর্জনীয়। কারণ মূলধন ব্যয় যদি আইআরআর যে রেটটা ইউজ করবে সেটা থেকে বেশি হয় তাহলে এনপিভি কি আসবে? এনপিভি আসবে নেগেটিভ, ঠিক আছে? এনপিভি আসবে নেগেটিভ। ওকে, আচ্ছা। তো সেম জিনিস আইআরআর কি করবে? যদি মূলধন ব্যয় বেশি হয় মানে মূলধন ব্যয়ের হার যদি সমচ্ছেদ বারটার হার থেকে বেশি হয় তাহলে আইআরআর প্রকল্প দুটোকে বর্জনীয় ঘোষণা করবে। এখন যদি এনপিভি এর দিক থেকে দেখি যে এনপিভি কি সিদ্ধান্ত নেবে, এনপিভি কোনটা ইউজ করে? এনপিভি মূলত এখন দেখেন সমচ্ছেদ বারটার হারটা ইউজ করেছিল এই ক্ষেত্রে প্রকল্প দুটোর ক্ষেত্রে, কিন্তু দেখা যাচ্ছে মূলধন ব্যয়ের হারটা কি? মূলধন ব্যয়ের হার হচ্ছে বেশি। তাহলে এনপিভি তখন কি করবে? এনপিভিও কিন্তু তখন এই প্রকল্পটা কি করবে? অর্থাৎ প্রকল্পটা এনপিভি গ্রহণও করতে পারে আবার এনপিভি ছেড়েও দিতে পারে। ওকে, কারণ এনপিভি এখন সমচ্ছেদ বারটার হার ব্যবহার করে যে এনপিভিটা পাইছে সেখান থেকে যদি বারটার হার বেশি ব্যবহার করে তাহলে কি হবে? বারটার হার বেশি ব্যবহার করে এনপিভি কি হয়ে যাবে? এনপিভি ভ্যালুটা আরো ছোট হয়ে যাবে। ওকে, তার মানে এনপিভি তখন কি হতে হবে? এনপিভির ক্ষেত্রেও তখন কি হবে? এনপিভি চাইবে যে তারা যেন প্রকল্পটা ছেড়ে দেয়। ওকে, তার মানে হচ্ছে এনপিভি তখন চিন্তা করবে যে প্রকল্প এ এবং বি দুইটাই এনপিভির কাছে বর্জনীয়। কারণ কি? কারণ এনপিভি এখানে ইউজ করছে ধরলাম সমচ্ছেদ বারটার হার ধরেন 10% আর এখানে মূলধন ব্যয় হচ্ছে 12%। তার মানে এনপিভি যে বারটার হারটা ইউজ করছে, ঠিক আছে? এনপিভি যে বারটার হারটা ইউজ করে যে এনপিভিটা পাইছে, এখন যদি তার থেকে বেশি বারটার হার ইউজ করে তার মানে এনপিভি কি হয়ে যাবে? এনপিভি ডাউনগ্রেড হবে।
এনপিভি কি হবে ডাউনগ্রেড হবে। যদি এনপিভি এই ক্ষেত্রে পজিটিভ থাকে এই ক্ষেত্রে পজিটিভ থাকে, ঠিক আছে, তার মানে দুইটা প্রকল্পই গ্রহণ করা যাবে, কিন্তু যেটা কম অর্থাৎ যেটা এনপিভির ভ্যালুটা বেশি বড় পজিটিভের দিক থেকে সেই প্রকল্পটা গ্রহণ করতে হবে। কিন্তু এই যে ছোট এনপিভি যেটা অর্থাৎ যেটা ডাউনগ্রেড হচ্ছে এটা কিন্তু সব দিক থেকেই কি করতে হবে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তার মানে মূলধন ব্যয় যদি সমচ্ছেদ বার্তার হার থেকে বড় হয় সেক্ষেত্রে আইআরআর এর দিক থেকে প্রকল্পটা কি বর্জনীয়, এনপিভির দিক থেকেও কি প্রকল্পটা বর্জনীয় যদি প্রকল্পের মূলধন ব্যয় কি হয় এই সমচ্ছেদ বার্তার হার থেকে বড় হয়। তার মানে সমচ্ছেদ বার্তার হার থেকে মূলধন ব্যয় যদি বড় হয় তার মানে আইআরআর এবং এনপিভি দুইটাই সেম ডিসিশন গ্রহণ করতেছে। সমস্যাটা হচ্ছে যখন মূলধন ব্যয় সমচ্ছেদ বার্তার হার থেকে ছোট হবে তখন কি ডিসিশন নেয় বা তখন কি সমস্যার সৃষ্টি হয় সেটা আমরা এখন দেখব। অর্থাৎ মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল এটা কার থেকে ছোট হবে সমচ্ছেদ বার্তার হার থেকে ছোট হবে, ক্লিয়ার। তো তাহলে এখানে আমরা লিখে নিই সমচ্ছেদ বার্তার হার সমচ্ছেদ বার্তার হার এবার কি এর আগেরবার সমচ্ছেদ বার্তার হার ছোট ছিল এবার সমচ্ছেদ বার্তার হার বড়। আর ছোট কি ছোট হচ্ছে মূলধন ব্যয়। এখন দেখেন মূলধন ব্যয় কি মূলধন ব্যয় ছোট আর সমচ্ছেদ বার্তার হার বেশি, তার মানে আইআরআর এর ডিসিশন অনুযায়ী মূলধন ব্যয় যখন ছোট হবে তখন কি মূলধন ব্যয় যদি ছোট হয় তার মানে আইআরআর এর দিক থেকে তখন আইআরআর ভাববে যে এনপিভিটা কি হয়েছে এনপিভিটা পজিটিভ হয়েছে, এজন্য আইআরআর এর দিক থেকে ডিসিশনটা কি অর্থাৎ প্রকল্পটা তখন গ্রহণযোগ্য হবে, ক্লিয়ার। ওকে, আবার এনপিভির দিক থেকে তখন কি হবে দেখেন, এনপিভির দিক থেকে যদি এনপিভি সমচ্ছেদ বার্তার হার বের করে ধরলাম সমচ্ছেদ বার্তার হার হচ্ছে এই ক্ষেত্রে সমচ্ছেদ বার্তার হার এই ক্ষেত্রে ধরলাম 12% এবং মূলধন ব্যয় হচ্ছে 10%। তো এনপিভি আমরা জানি কোন ভ্যালুটা ইউজ করে এনপিভি ইউজ করে মূলধন ব্যয়, ঠিক আছে। এখন কম পরিমাণ বার্তার হার ব্যবহার করার জন্য তাদের এনপিভি ভ্যালুটা কত আসবে, এনপিভি ভ্যালুটা আসবে একরকম। আবার যদি সমচ্ছেদ বার্তার হার অর্থাৎ বার্তার হারটা এনপিভি বাড়ায় দেয় তাহলে এনপিভি ভ্যালুটা কি আসবে এনপিভি ভ্যালুটা আসবে আরেক রকম, ঠিক আছে। তাহলে সমচ্ছেদ বার্তার হারের দিক থেকে বা সমচ্ছেদ বার্তার হার যদি মূলধন ব্যয় অপেক্ষা বড় হয় তাহলে এনপিভি কিন্তু তখন অন্য ডিসিশন গ্রহণ করবে। ওকে, কেন অন্য ডিসিশন গ্রহণ করবে দেখেন, এনপিভি আমরা জানি কোনটা ইউজ করে মূলধন ব্যয় ইউজ করে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে সমচ্ছেদ বার্তার হার কত ছিল সমচ্ছেদ বার্তার অর্থাৎ যখন এই দুটো প্রকল্পের ক্ষেত্রে এনপিভি যে হারটা ইউজ করছে, ঠিক আছে, আমরা দেখছিলাম সমচ্ছেদ বার্তার হার ছিল হচ্ছে 12%। ওকে, বা এটার সাথে আমরা মিলাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে জিনিসটা। যেমন ধরেন সমচ্ছেদ বার্তার হার আগে কত ছিল এটা রাখলাম 10% এবং এই ক্ষেত্রে মূলধন ব্যয় হয়ে গেল 8%। ওকে, তাহলে এনপিভি এর ক্ষেত্রে কি হবে দেখেন, আমরা জানি বার্তার হার যদি বাড়ানো হয় তাহলে বর্তমান মূল্য কি হয় আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। তার মানে বার্তার হার যে রেট, ঠিক আছে, রেট যদি বৃদ্ধি পায় তাহলে পিভি কি পিভিটা কমে যায়, ঠিক আছে। আর পিভি যদি কমে তার মানে এনপিভিও কমে যায়। ওকে, আর বার্তার হার যদি কমতে থাকে, ঠিক আছে, বার্তার হার যদি কমতে থাকে তাহলে পিভি বাড়তে থাকে, পিভি বাড়তে থাকলে এনপিভিটাও বাড়ে। এখন এনপিভির ক্ষেত্রে যদি সমচ্ছেদ বার্তার হারের থেকে মূলধন ব্যয়টা ছোট হয় তখন কি করবে, তখন কিন্তু এনপিভি আর এটাতে প্রাধান্য দিবে না, তখন এনপিভি কোনটাতে চলে যাবে মূলধন ব্যয়ের হারে চলে যাবে। তার মানে এনপিভি তখন কোনটা ইউজ করবে এনপিভি তখন ইউজ করবে হচ্ছে মূলধন ব্যয়, অর্থাৎ এনপিভি তখন মূলধন ব্যয়ের হারটা ইউজ করবে, ঠিক আছে। সেদিক থেকে তাহলে কি হলো, সেদিক থেকে দেখেন আইআরআর বলতেছে সমচ্ছেদ বার্তার হার অনুযায়ী ক্যালকুলেট করতে, ঠিক আছে, বা সমচ্ছেদ বার্তার হার অনুযায়ী ই করতে সমচ্ছেদ বার্তার হার অনুযায়ী আইআরআরটা বের করতে, ঠিক আছে। কিন্তু এনপিভি আবার কি বলতেছে এনপিভি আবার মূলধন ব্যয়টাকে সিলেক্ট করতে বলতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা নিব, এই ক্ষেত্রে আমরা অবশ্যই এনপিভি যেটা এনপিভি কে বেশি গুরুত্ব দেব। কারণ কি দেখেন, কারণ এনপিভি কে গুরুত্ব দিয়ে আমরা যদি মূলধন ব্যয়টাকে গ্রহণ করি অর্থাৎ মূলধন ব্যয়ের হারটাকে গ্রহণ করি তার মানে আমাদের কোনটা বড় হবে আমাদের পিভি বা এনপিভিটা বড় হবে, ঠিক আছে। অর্থাৎ এনপিভি যে ভ্যালুটা এনপিভি ভ্যালুটা বড় হবে। আর আমরা জানি এনপিভি ভ্যালু বড় হওয়া মানে কি প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাওয়া। একটা প্রতিষ্ঠানের সম্পদ যদি বৃদ্ধি পায় তার মানে প্রতিষ্ঠানের যে দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ সেটার সাথে কি হয় সেটার সাথে
সেটার সাথে সঙ্গতি চলে আসে বা সেটার সাথে সমন্বয় চলে আসে, ঠিক আছে? তাই এই পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে সমচ্ছেদ বার্তার হার থেকে যদি মূলধন ব্যয় ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কোনটা গ্রহণ করতে হবে? সেই ক্ষেত্রে অবশ্যই এনপিভি গ্রহণ করতে হবে। সর্বোপরি ভাবে পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে অবশ্যই কোন ধরনের এনপিভি কে বেশি গুরুত্ব দিতে হবে? আইআরআর থেকে এনপিভি কে বেশি গুরুত্ব দিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল হচ্ছে নিট বর্তমান মূল্য এবং আন্ত আয় হারের মধ্যে তুলনা। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে।